এমনকি হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছে বিদায় সরকার গঠন হয়েছে। তা আমি তাকেও বলতে চাই যে ভাই, তোমাকে তো কেউ চিনতো না, তুমি একটা কোচিং করাতা, টিউশনি করানো ছেলে, তোমার কি পারিবারিক এমন রাজনীতিকে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পারিবারিকও কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই শুধুমাত্র জুলাই আন্দোলনকে বিক্রি করে আজকে তার এমপি হয়েছে, তাও আবার অটো পাসের এমপি। সে যেভাবে অটো পাসের এমপি হয়েছিল, তার ওখানে যে প্রধান যে বিরোধী মানে প্রতিদ্বন্দ্বী, তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছিল। তো সেখানে সে অটো পাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে এসেছে। আমি যদি মনে করি সেখানে যদি ওই নমিনেশন যদি টিকতো, হাসনাত আব্দুল্লাহ সেখানে আমি মনে করি বিশাল ব্যবধানে পরাজিত হতো, সেখানে জয়ের কোনো সম্ভাবনা ছিল না। সুতরাং তাকে অটো পাসের এমপি বলা হয়, এজন্যই অটো পাসের এমপি বলা হয় যে সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তো সে এই শিক্ষার্থীদেরকেও অনেকেই যে বলছে না পড়াশোনা ভালো লাগছে না, আমরা পরীক্ষা দিব না, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেন, তো সেটাকেই হাসনাত আব্দুল্লাহ সমর্থন করেছে যে ভাই আমি তো অটো পাসের এমপি, তাহলে তোমাদেরও পরীক্ষা দেওয়ার দরকার কি, তোমরা পরীক্ষা না দিয়ে রেজাল্ট নিয়ে যাও, তোমরা অটো পাস করে ফেলো। তো এই ধরনের ট্রেন্ড যারা সৃষ্টি করতে চায় তাদেরকে আমি দুটো কথা বলবো শুধু আজকে আপনার এই টক শোতে জাতির উদ্দেশ্যে। দেখুন, জুলাই আন্দোলন যে হয়েছে, জুলাই আন্দোলনের ক্ষেত্রটা একদিনে তৈরি হয় না। আমরা ইসমাইল সম্রাটরা, নুরুল হক নূররা এবং এই বিরোধী দল যারা ছিল, তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরে আমরা জুলাই পেয়েছি। আপনি হুট করে যারা এখন বলে যে জুলাই পেয়ে যাব, তো জানুয়ারি ফেব্রুয়ারির পরেই তো জুলাই আসবে, আপনি সিকোয়েন্সটা তো বজায় রাখতে হবে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত আন্দোলন করার পরে জুলাই এসেছে। এখন যারা বলে, এবং সেটা ছিল দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশকে শাসন করার পরে একটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। সেখানে একটা অগণতান্ত্রিক সরকার ছিল, সেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোক অখুশি ছিল, যার কারণে বিশ্ববিদ্যালয়ের বিসি তিনি কি অপরাধ করেছে, তিনাকে কেন রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে? আচ্ছা, সেটা বাদই দিলাম, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণ হয়। আমার বাইতুল মোকাররমের ইমাম, যাকে সর্বজন শ্রদ্ধেয়, একটা জাতীয় মসজিদের ইমাম, তিনি কেন পালিয়ে যেতে হবে? এটাকে যারা বুঝে না তারা বলে জুলাই বারবার আসবে, জুলাই বারবার আসবে এই কথা বলে আমি মনে করি জুলাই বিক্রেতা যারা, তারা জুলাইকে খাটো করছে বারবার। এত বড় একটা অভ্যুত্থান যেখানে 2000-এর অধিক শহীদ হয়েছিল, যেখানে বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটা বারবার কেন আসবে ভাই? সেই পরিস্থিতি কি? বন্যার মধ্যে পরীক্ষা নিয়েছে, এর জন্য জুলাই চলে আসবে? এটা যারা বলে আমি মনে করি তারা হাসনাত আব্দুল্লাহর মতো অটো পাসের এমপি, এবং তারা বারবার চিন্তা করে শুধু যে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে, একটা বেকায়দায় সৃষ্টি করে, বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা ক্ষমতা দখল করতে চায়। তাদেরকে শুধু একটা কথা বলবো, দেখুন যা হয়েছে হয়েছে। আপনারা 5ই আগস্টের পর থেকে একেবারে নির্বাচন পর্যন্ত 1.5 বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, যা খুশি তা করেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এসেছে, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে আগামী 5 বছরের জন্য। সুতরাং আপনি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে আপনি বারবার কথা বলবেন, আমি মনে করি এটা তাদের রাজনৈতিক অপরিপক্কতা। এখন কই আন্দোলন, কই জুলাই, কই জুলাই তো আবার আসবে বলছে, আসবে। এইগুলো তাদের শুধুমাত্র রাজনৈতিক অপরিপক্কতা, এবং তারা রাজনৈতিক দেওয়ালিয়া হয়ে গেছে। খুনি হাসিনা যে লাস্ট সময় রাজনৈতিক দেওয়ালিয়া হয়ে গেছে, এই বিরোধী দলগুলো এখন রাজনৈতিক ভাবে দেওয়ালিয়া। তারা সরকারের জনপ্রিয়তা এবং এই ধরেন বিভিন্ন ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে তারা কোনো উপায় না পেয়ে যেটা পাচ্ছে সেটাই, ওই যে বন্যায় ভেসে যাওয়ার মতো খড়কুটো পেলে মানুষ যেভাবে আশ্রয় ধরে রাখা যায়, এই খড়টা আমাকে বাঁচাবে, বিরোধী দলেরও এখন অবস্থা তাই হয়েছে। সুতরাং এটা কোনো কথা হতে পারে না, একটা সরকারের যৌক্তিক সমালোচনা হবে। কিন্তু আপনি ঢালুয়া ভাবে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তার মধ্যে যারা শিক্ষার্থী না তারাও রাস্তায় চলে এসেছে, এবং আমরা দেখেছি যে অনেক এই ছাত্রলীগের যারা সাবেক এই নেতাকর্মী তারাও এই আন্দোলনের মধ্যে চলে এসেছে। আপনি তাদেরকেও সাপোর্ট দিচ্ছেন, আপনি বলছেন যে এই আন্দোলনটা আমরা শিক্ষার্থীদের পাশে আছি, সরাসরি স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলছেন। এটা বাংলাদেশে হতে পারে না। আমি মনে করি তারা এটা শিক্ষা নেওয়া উচিত ছিল, তাদের কাছে কাম্য ছিল না, তারা বরং বুঝাতে পারতো। মানে যেহেতু তারাও তাদেরও তো একটা অংশ, হাসান আব্দুল্লাহ নিজেও সংসদে, এবং তাদের আরো 5-6 এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপা, তারা খুব গলাবাজি করছে যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না বাংলাদেশে, আমরা বাংলাদেশে বৈষম্য রাজনীতি চাই না। তো প্রতিহিংসার রাজনীতি যদি না চান, আপনি সরকারকে সহযোগিতা করেন। আপনারা তো সংসদে সেই কথাই বলেন, তো ভেতরে এক, বাহিরে যদি আরেক রূপ। ভিতরে বলবেন যে আমরা সরকারকে সহযোগিতা করব প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে, বাইরে বলবেন যে রাস্তা বন্ধ করে দাও। একটা রিক্সাওয়ালাও যদি রাস্তা বন্ধ করে দেয় অন্যায় ভাবে, বলবে আমরা ওনাকে সাপোর্ট করি, খেতে খাওয়া মানুষ। এই ধরনের স্টানবাজি আমি মনে করি বাংলাদেশে আর মানুষ নেবে না। হাসনাত আব্দুল্লাহদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা ভোটে প্রমাণিত হয়েছিল। তারা খুব গলাবাজি করেছিল এই দেশ থেকে বিএনপির অস্তিত্ব চলে যাবে, জাতীয়তাবাদী শক্তি থাকবে না, গণতান্ত্রিক সরকার থাকবে না, আমরা যারা জুলাই করেছি আমরাই ক্ষমতায় যাব। কই
মাত্র 60টা সিট এখন তো পেয়েছে, তাও জামাতের করুণায়। আমি আপনাকে স্পষ্ট ভাবে বলছি, জামাতের সাথে যদি এনসিপি জোট না হতো, এনসিপি বাংলাদেশের কোথাও একটা আসনও পেত না, সবকটা জামানত বাজেয়াপ্ত হতো। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আজকের এই শোতে। আমি আমার দেখা মতে কোন সংসদে একটা আন্দোলনকে ইস্যু করে এত নমনীয় সরকার, এতটা হ্যাঁ, সফট, নিজেদের সন্তান মনে করে বা নিজেদের সমস্যা মনে করে যে আলোচনাটা আমরা দেখেছি, সেটা কি আসলে সরকারের দুর্বলতা বলবেন নাকি সরকারের? কারণ এটা আমার জন্ম থেকে আমি মনে হয় এখন পর্যন্ত এইভাবে সেটা ব্যাপার। দেশের শুনেন, আমি মানুষের আপনাকে জন্য, বলি, দেশের স্টুডেন্টদের জন্য। তো সময় সেইখানে আসলে বিরোধী জোট কিভাবে এই কথাগুলো বললো যে উস্কাই দেওয়ার মতোই আসলে বিষয়টা, যে বাইরে তারা এসে তারা যদি বলে সত্যি ফার্মের মুরগিদের সত্যিকার জন্য অর্থে আপনি লন্ডন থেকে আসতে পেরেছেন, মুরগির জন্য আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তো এগুলো তো এক ধরনের উস্কানিমূলক বক্তব্যই। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো, জুলাই আন্দোলন না হলে হতো। আমি আপনাকে আজকে বললাম কেন হতো সেটা। আপনি জুলাই না হলে আগস্টে দেখতেন, সেপ্টেম্বরে দেখতেন, ডিসেম্বরে দেখতেন, আরেকটা আন্দোলন হতো, সেখানে আমরা সৎকার উৎখাত করতাম। অর্থাৎ এই গভর্নমেন্ট ইজ গন। আমি সেটা আপনাকে এই টকশোতেই বারবার বলেছি, জুলাই আন্দোলনের আগেও বলেছি যে আপনার সরকার নাই, হুম, বাংলাদেশের মানুষ তাকে চাচ্ছে না। তো তারেক হুম, রহমান এই আন্দোলনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হয়েছে, এটা যারা বলে তারা রাজনৈতিক অপরিপক্ক। তারা রাজনৈতিক ভাবে আসলে হুম, কোনো হুম, সিদ্ধান্ত নিতে পারে না। তারা সবসময় সুযোগ সন্ধানী। তারা তো অনেক কথা বলেছেন নির্বাচনের আগে, বাংলাদেশের মানুষকে এক প্রকার ভুল বুঝিয়েছেন যে না, তারেক রহমান দেশে আসবেই না, লন্ডনের এত আরাম আইস ছেড়ে। প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, হুম, তিনি দেশেই আসবেন না। তিনি দেশে এসেছেন, হুম, নির্বাচন হয়েছে, নির্বাচনের মাঠে থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার পরিচালনা করছেন। তো এটা আমি মনে করি হুম, তাদের এই যে কথাগুলোর উপর যে মানুষ চপেটাঘাত করেছে, এটা তাদের শিক্ষা হওয়া উচিত। তারা বারবার একই কথা কেন বলে? হাসরাত আব্দুল্লাহরা যখন এই কথা বলে, তখন আমি বলি যে তারা এক ধরনের আহামক। আরে ভাই, জুলাই আন্দোলন হয়েছে বিদায় তুমি এমপি হয়েছো। বিএনপি সংসদ সদস্য হতো, বিএনপি সরকার গঠন করতো এই দেশে। বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না, এমসিপিও ছিল না আন্দোলনের সময়। জুলাইকে বিক্রি করে তারা একটা রাজনৈতিক দল করেছে। যাক বাবা, করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কথাবার্তা, তারা সরকারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে সত্যিকার অর্থে দেখেন, আপনারা তো সরকারে আছেন, হাসিনার আমলে যেরকম বিরোধী দলের উপর নির্যাতন হতো, যেবারে ধরপাকড় হতো, আপনারা সেই পথে যান। আমি মনে করি তারা সরকারকে বাধ্য করছে। সরকার যদি হার্ড হুম, হয়, হুম, আবার বলবে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই, সরকার আমাদেরকে ধরছে। তো এটা আমি মনে করি একটা হুম, রাজনীতিক তাদেরই অদূরদর্শিতা। আগামী দিনে তারাই এটা খেসারত দিতে হবে। আমি আপনাকে এই টকশোতে বলে গেলাম, দেখবেন আপনার এখানেই তারা আলোচনায় বলবে যে সরকারের এত হার্ড হওয়া দরকার ছিল না, সরকার বিরোধী দলের প্রতি চাইলে নমনীয় হতে পারতো। সরকার আর কত নমনীয় হবে? ছোট্ট একটা ইস্যু নিয়ে সংসদে আচ্ছা, ঘন্টার পর ঘন্টা হুম, আলোচনা করেছে। আমি মনে করি সরকারের হার্ড হওয়ার সময় খুব অল্প সময়ের মধ্যে সরকার হার্ড হয়ে যাবে, কারণ তারা সরকারকে বাধ্য করছে। সরকার তো রাষ্ট্র পরিচালনা করতে হবে ভাই, জনগণের কাছে সরকার কমিটমেন্ট, তারা তো কমিটমেন্ট না। যা করবে আচ্ছা, জনগণ রাশেদ, আগামী দিনে মূল্যায়ন করে ভোট দিবে তাদেরকে। তারা আবার সরকার গঠন করবে কিনা, তো সরকার তো কমিটমেন্ট। সরকার যা বলেছে সরকার তাই করছে। সরকার বলছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবে, সরকার বলছে বিরোধী দলের উপর আর চাপ সৃষ্টি করবে না, সরকার বিরোধী দলের উপর এই নির্যাতন করবে না, জুলুম করবে না, সেটা করছে না সরকার 5 মাসে। কিন্তু তারা তো বাধ্য করছে যে আমাদেরকে ধরেন একটু। তো এটা হুম, আমি হুম, মনে করি আচ্ছা, বাংলাদেশে 5ই ইয়ে আগস্টের যে পরে। বলছে, রাশিদ খান একটা কথা বলেছে, যদি বিএনপি তাদেরকে সাপোর্ট না করতো বা তাদেরকে সেভ না করতো, তাহলে আওয়ামী লীগ এতদিনে তাদেরকে, এনসিপি কে খেয়ে ফেলতো। তো আপনার কি মনে হয় সেরকম, যে এই কথার মধ্যে কোনো যৌক্তিকতা আছে? না, অবশ্যই এই কথার মধ্যে যুক্তিকতা আছে। আপনি দেখুন, যখনই তারা সংকটে পড়েছে, বিএনপি কিন্তু এগিয়ে গেছে একদম। ইন্টেরিয়র গভর্নমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সংকট হয়েছে, বিএনপি কিন্তু এগিয়ে গিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। বিএনপি কিন্তু খুনি হাসিনা এবং ফ্যাসিস্টদের, সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে তাদেরকে প্রতিহত করতে চায় না, তাদেরকে বাঁচাতে গিয়েছিল। এখন বিএনপি যদি একবার মুখ ফিরিয়ে নেয় যে না ঠিক আছে তোমরা যাই করো করো, আমরা এটার মধ্যে নাই, তাহলে তো আমি মনে করি তাদের রাজনীতি করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ তারা তো যা বলছে তা করছে না, তারা তো স্টানবাজি করছে জুলাই নিয়ে। একটা সরকার হুম, মুক্তিযোদ্ধা নিয়ে স্টানবাজি করতে করতে এমন পরিস্থিতি হয়েছিল, মসজিদের ইমামকে নিয়ে পালিয়ে গেছে। এখন যারা জুলাইকে নিয়ে স্টানবাজি করছে, তারা কাকে নিয়ে পালাবে? তাদেরকে আমি সেই কথাই বলছি যে ভাই, জুলাই তো আর বেশি দিন মানুষ খাবে না। জুলাই নিয়ে আপনি আর কত স্টানবাজি করবেন? নির্বাচিত সরকার এসে গেছে, সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসুন, ওই মব কালচার থেকে বেরিয়ে আসুন। জুলাই বিক্রি করা, জুলাই নিয়ে স্টানবাজি করা, এগুলো থেকে বেরিয়ে আসুন। মানুষ বিরক্ত। আপনারা যা করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করেছেন। আপনারা কয়জন শহীদ, আহত, নিহত খবর নিয়েছেন? জুলাই ফাউন্ডেশনের টাকা খেয়ে ওই পদটাকে ডিজেবল করে সারজিদ আলম সেখান থেকে চলে এসেছেন। কি অবদান ছিল তাদের বাংলাদেশে? গণতান্ত্রিক সরকার বিনির্মাণে, বাংলাদেশ পরিচালনায়, বাংলাদেশ বিনির্মাণে কোনো অবদান ছিল না। সর্বশেষ
3 আগস্ট পর্যন্ত তারা খুনি হাসিনার পক্ষে ছিল, এই শারজাদ হাসরেতরা। 3 আগস্ট পর্যন্ত, আমি আবার আপনাকে রিপিট করছি, শুধুমাত্র আমাদের কারণে, আমরা যারা তখন বিরোধী দল করতাম, আমাদের কারণে বাধ্য হয়ে তারা সামনে এসেছে। কেন সামনে এসেছে সেটার ব্যাখ্যাও আমি আপনাকে দিয়েছি। আক্তারের সাথে আমার কথা হয়েছিল যে আমরা যারা, আমি বিএনপি জোটে আছি, আমি একটা যুগপৎ আন্দোলন করি, তখন আমি কোটা সংস্কার আন্দোলন 18 বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক, সুতরাং আমাকে সবাই চেনে। আমি মিছিলের সামনে থাকলে বলবে যে এটা সরকার বিরোধী আন্দোলন। আমরা কৌশলে সেকেন্ড কাতারে ছিলাম, তার মানে এই না যে আমাদের যোগ্যতা ছিল না, আমরা 5 কাতারে থাকতে পারতাম না। আমরা সেকেন্ড কাতারে থেকে আজকে তাদেরকে সারজিদ আলম হওয়ার সুযোগ দিয়েছি, হাসনাত আব্দুল্লাহ হওয়ার সুযোগ দিয়েছি, যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। আমরা দেখেছি যে তারা সেটার অবমূল্যায়ন করেছে, তারা সেটার অবমূল্যায়ন করছে, জুলাই নিয়ে স্ট্যান্ডবাজি করে জুলাই বিক্রি করে দিয়েছে। আপনারাও তো আন্দোলনে ছিলেন, মানে আপনারা পেছনে কাতারে বলছেন যে, বা বিএনপি পেছনে কাতারে ছিল, জামাত পেছনে কাতারে ছিল, বা জামাত অনেক সময় বলে যে গুপ্ত অবস্থায় ছিল, তো পরে বের হয়ে এসেছে। কিন্তু মানে তারা যে পরবর্তীতে 5 আগস্টের পরে তাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে তাদের যে রাতারাতি পরিবর্তন হয়েছে, মানে আর্থিক ভাবে, রাজনৈতিক ভাবে, সেটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের, মানে স্টুডেন্টদের মধ্যে এরকম কি মগজে ঢুকে গেছে যে একটা আন্দোলন করলেই হাসনাত হওয়া যাবে, এমপি হওয়া যাবে, ক্ষমতা যাওয়া যাবে, আসিফ মাহমুদের মতো উপদেষ্টা হওয়া যাবে? এটা কি মানে একটা জেনারেশনের মধ্যে ঢুকে গেছে কিনা আপনার কি মনে হয়? একদম 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 ঢুকে গেছে, আমি আপনার সাথে শতভাগ একমত। তা না হলে আপনি দেখুন, এখন আমাদের ন্যায্য দাবি কারণ যেটা নিয়ে আপনারাও আমরা তো আন্দোলন আন্দোলন করব, করেছেন, আপনারা তো আর এগুলা দাবি করেন নাই যে আমাকে উপদেষ্টা বানায় দেন, বা আমাকে এরকম। তো আরো অনেকে আন্দোলনে ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, তারা তো আর উপদেষ্টা হয়নি, তারা তো এই আপনি আন্দোলনকে ওইভাবে আপনি বিক্রি করে। আমাদের আপনি আমাদের কয়েকজনের ইতিহাস খুঁজে দেখুন না, বাংলাদেশে 14 পর থেকে যতগুলো স্টুডেন্ট মুভমেন্ট হয়েছিল সবগুলোতে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা তো কোনো আন্দোলনকে, এবং কি 18 কোটা আন্দোলনকেও আমরা বিক্রি করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করি নাই। আমরা মব সৃষ্টি করি নাই, আমরা সরকারের সাথে কোনো প্রকার আপোষ করি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি এই হাসনাত আব্দুল্লাহ এখন যারা অটোপাসের এমপি হয়ে গলা পাঠিয়ে কথা বলছেন, সরকার যদি একটু হার্ড হয় আপনার রাজনীতি করার সুযোগ আছে। আপনি তো এলাকায় যেতে পারবেন না ভাই, আপনার এলাকায় তো আপনার জনসমর্থন নাই। একজন এমপির প্রার্থিতা অবৈধ হয়েছে বিধায় আপনি এমপি হয়েছেন, আপনি তো প্রতিদ্বন্দ্বিতা করে আসেন না। এতই যখন হেডম থাকে প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, দেখান যে এমপি হয়েছেন। তো এই ধরনের কথা আমি মনে করি যে যারা বলে এবং যারা এই জেনারেশনকে ভুলভাবে উপস্থাপন করতে চাচ্ছে, জুলাইয়ের কথা বলে জুলাইকে বিক্রি করে, এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের চরিত্রের বই প্রকাশ হয়েছে। যেই আন্দোলন সরকার পতনের জন্য হচ্ছে না, তারা সেটাকে জোর করে বলছে না শিক্ষামন্ত্রী না, সরকার পতনের আন্দোলন। তারা এই কথা বলতে শিক্ষার্থীদেরকে বাধ্য করছে, তারা বিপদের মুখে ফেলে দিচ্ছে। যেভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করেছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ বেইমানদেরকে পছন্দ করে না। আপনি দেখবেন, আমি বলছি আপনাকে এই কথা, যারা জুলাই বিক্রি করে, জুলাই নিয়ে স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ মানুষের সাথে বেইমানি করেছে, মানুষ তাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেবে না। এটা আমি আপনাকে এই শোতে বলে গেলাম। তারা এখন শুধুমাত্র জুলাইয়ের করুণের কারণে রাজনীতি করছে, কোনো আদর্শের কারণে না। জুলাই ছিল, সামনে ছিল, অনেকে বাধ্য হয়ে করুণা করে যে থাক ছেলেটা রাজনীতি করুক। তারা বাংলাদেশে বর্তমানে রাজনীতি করছে শুধুমাত্র মানুষের করুণায়। তারা কোনো আদর্শের ভিত্তিতেও রাজনীতি করছে না, তারা নিজেদের যোগ্যতাও রাজনীতি করছে না, তারা করছে করুণায় রাজনীতি করছে বাংলাদেশে। এটা আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি। সদ্য গড়ে ওঠে একটা রাজনৈতিক দল, তারা জুলাই জুলাই বলে। আরে ভাই, জুলাই থেকে এনসিপি ছিল? আপনি বলুন ছিল? তো তারা কিভাবে বলে জুলাইতে এনসিপির নেতৃত্বে আন্দোলন হয়েছে? এনসিপি তো হয়েছে কত সালে? সরকারের সকল সুযোগ সুবিধাকে ভাঙিয়ে একটা কিংস পার্টি তৈরি হয়েছিল, এবং সেই পার্টির মধ্যে আমার জুলাই যারা ত্যাগী ছিল, আমার জুলাই যারা রাজপথে ছিল, আন্দোলন করেছিল, তাদের 5% সেই দলের সাথে ছিল না। এবং জুলাইকে কেন্দ্র করে অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে, তার মধ্যে একটাকে কিংস পার্টি, অর্থাৎ সেটা সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সুযোগ সুবিধা নিয়েছে বিধায় তারা আলোচনায় এসেছে, বাকিরা আলোচনায় আসে নাই। কিন্তু জুলাইকে নিয়ে অনেকগুলো রাজনৈতিক পার্টি হয়েছে, আপনি একটু বিশ্লেষণ করুন, দেখুন, একটা নয় শুধু। এই জন্য আমি বলবো, যারা একমাত্র রাজনীতির পাথেয় হিসেবে জুলাইকে বিক্রি করা, জুলাই নিয়ে স্ট্যান্ডবাজি করা, মানুষকে ভুল বোঝানো, এই পথটা বেছে নিয়েছে কোন প্রকার আদর্শ ছাড়া। এনসিপির আদর্শ কি আপনি আমাকে বলুন? তারা এখন পর্যন্ত ক্লিয়ার করেছে তাদের যে রাজনৈতিক আইডল, তাদের যে রাজনৈতিক আদর্শ, সেটা কি? সেটা তো তারা একবার বলে নাই। নতুন ধারার রাজনীতি, নতুন ধারার রাজনীতি, নতুন ধারার রাজনীতি মানে কি? নতুন ধারার রাজনীতি মানে অটোপাসে এমপি হওয়া,
সংসদে এক কথা বলা, বাইরে গিয়ে স্টানবাজি করা, এটা নতুন ধারার রাজনীতি? নতুন ধারার রাজনীতি মানে আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল পথে নিয়ে যাওয়া? নতুন ধারার রাজনীতি মানে রাতারাতি যেই ছেলে রিক্সায় চড়তো সেই ছেলে কোটি টাকার গাড়িতে উঠে যাওয়া? এটা নতুন ধারার রাজনীতি? জুলাই ফাউন্ডেশন পুরোটা বিক্রি করে দাও। সংস্কারের কথা তো তারা বলছে, গণভোট তারা মানতে বলছে, সরকারকে বাধ্য করছে। না হয় এই এই মানে ধরেই আরেকটা, মানে এই গণভোটের ইস্যু ধরেই আরেকটা বিপ্লব হবে, এরকমই তো বলছে তারা। তো সংস্কার চাচ্ছে না কেন? তারা তো সংস্কার চাচ্ছে। আমি আপনাকে এখানে একটা কথা বললাম না, আপনি এই কথাটাকেই ধরে রাখুন। আমার সাথে মানুষ একমত কিনা আপনি দেখুন। শুধুমাত্র যারা জুলাইকে বিক্রি করে এবং স্ট্যান্ডবাজি করে রাজনীতি করছে, তাদের কোনো পলিটিক্যাল আইডল নাই, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আদর্শ নাই। তারা শুধুমাত্র সরকার এবং জনগণের করুণায় রাজনীতি করছে। সরকারও তাদের প্রতি করুণা করছে, স্নেহ করছে। আমি আপনাকে এটা আজকে বললাম, সরকার তাদের প্রতি স্নেহ করছে, করুণা করছে। কিন্তু ভাই, রাজনীতির মাঠে তো আপনি দীর্ঘদিন করুণা আর স্নেহ নিয়ে রাজনীতি করতে পারবেন না। আপনার হয় যোগ্যতা থাকতে হবে অথবা আপনার আদর্শ থাকতে হবে। কিন্তু আপনি আদর্শের ভিত্তিতে কয়জন আপনার দল করে? এখানে বিভিন্ন দল থেকে উঠে এসেছে, আওয়ামী লীগ থেকে এসেছে, আপনার এই যে জামাত থেকে এসেছে, বিভিন্ন দল থেকে যারা বহিষ্কৃত নেতারা, তারা এখানে এসে আস্তানা কাটছে যে এনসিপি কি? এটা আমি মনে করি এটা হয় না। এটা তারা এই রাজনীতি দীর্ঘদিন করতে পারবে না। এবং যারা গণভোট ইস্যুতে আবারও বলছে যে গণভোটটা আসলে কি, আমি জাতির কাছে বলতে চাই যে সেখানে যে আপনিও ভোট দিয়েছেন কিনা আমি জানি না, আমি ভোট দিয়েছি। সেখানে 8টা পয়েন্ট, বাংলাদেশের ইতিহাসে কোনো গণভোট হয় নাই যে সেখানে 8টা পয়েন্টে হা না কিভাবে দিই আমি ভাই? আমি তো একটাতে হা থাকতে পারি, দুইটাতে না থাকতে পারি। আর একটা সরকারের পক্ষ হয়ে, অর্থাৎ ইন্টেরিয়র গভর্নমেন্ট পুরোপুরি হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। একটা সরকার যদি একটা পক্ষ অবস্থান করে আগে, তাহলে ভোটের কি দরকার ছিল? গণভোটে হা জয়যুক্ত হয়েছিল, এটা খালি ঘোষণা করে দিলেই হতো, স্টানবাজিটা না করে। আপনি দেখেছেন গণভোটের প্রচারণার নামে সরকার কিভাবে পান্ড দিয়েছে। এটা একটা দ্বিমুখী আচরণ হয়ে যায় না? আপনি আগে সেটার ব্যাখ্যা দিতে হবে যে 157টা ক্লোজ, এখানে আমি কিভাবে এক কথায় হানা উত্তর দিই? ভাই, আমি তো এটা এই মত নাও থাকতে পারি। তাহলে স্বৈরাচারী কায়দায় আপনি বলছেন না, আমাকে সবগুলো 157টা ক্লোজ আমাকে মেনে নিতেই হবে, হ্যাঁ দিতেই হবে। কেন? এটা তো কোনো রাজনীতি শিষ্টাচার হতে পারে না, এটা কোনো রাজনীতি হতে পারে না। তারা একটা জাস্ট এটা স্টানবাজি করেছে যে গণভোটকে সামনে এনে আমরা ক্ষমতায় চলে যাব, মানুষকে ভুল বুঝিয়ে। বাংলাদেশের মানুষ ব্যালটের মধ্যে সেই জবাবটা একেবারে ঠিক দিয়ে দিয়েছে। অনেকে জুলাইকে বিক্রি করেও ক্ষমতায় যেতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ সেটাও ব্যালটের মধ্যে দিয়ে দিয়েছিল। আবার তারা এখন যা করছে, আগামী দিনে বাংলাদেশের মানুষ সেটাও ব্যালটের মধ্যে দিয়ে দিবে আমি মনে করি। মানুষ কিন্তু ভুল করে না, মানুষ এখন খুব সচেতন। সম্রাট, যেই কারণে জুলাই হয়েছিল, 5ই আগস্ট হয়েছিল, সেই শেখ হাসিনাকে বিদায় করা হলো, কিন্তু শেখ হাসিনা তো আবার আসছে। সেই প্রেক্ষাপটটা আসলে কেমন হবে? সেটা অনেকেই বলছে যে ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন, এরকমও ডেট বলা হচ্ছে যে 6 তারিখে আসবেন। এবং লন্ডনের সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, তিনি বলছেন যে 10টা বিমানে করে আসবে শেখ হাসিনা, তার সাথে 40টা বিমান আসবে, আবার যুক্তরাজ্য থেকে 10টা বিমান আসবে, এরকম বলছে। তো এগুলো কি পাগলের প্রলাপ, নাকি আসলে এগুলো বাস্তবে ঘটবে? না আপা, আমি তো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। আমি বলবো যে উনি কালকেই চলে আসুক। জুলাইতে গিয়েছিল, জুলাই আগস্টের 5 তারিখে উনি চলে আসুক। ডিসেম্বরে কেন আসবে? কালকে আসলে অসুবিধা কোথায়? আমি বলবো যে আপনি কালকে চলে আসুন, আপনি আইনের মুখোমুখি হন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আইন যদি আপনাকে ফাঁসি দেয়, আপনি ফাঁসির কাছে যাবেন, অসুবিধা নাই। কিন্তু এখানে এত বলার কি আছে যে আসবে আসবে আসবে? আসলে চলে আসুক, অসুবিধা নাই। যে ব্যাখ্যাটা পেলাম যে আগস্ট মাসটা ভালো না, আগস্ট মাসে 15ই আগস্ট হয়েছে, 22শে আগস্ট হয়েছে, 5ই আগস্ট হয়েছে, যার জন্য ডিসেম্বর মাসটাকে ওনারা চুজ না, তাহলে জুলাইতে চলে আসুক। এখনো তো জুলাই তো এখনো অনেকগুলো দিন আছে, জুলাইতে চলে আসুক। জুলাইয়ের 20 তারিখে চলে আসুক, 21 তারিখে চলে আসুক। সেই ডিসেম্বরে কেন যাবে? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, যারা মসজিদের ইমাম নিয়ে পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। আপনি পৃথিবীর ইতিহাসের রাজনীতিগুলো থেকে দেখতে পারেন। আমি আপনাকে এখানে আমার ছোট্ট রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বললাম, শেখ হাসিনা বাংলাদেশে কখনোই আসবে না, এটা আমি আপনাকে বলে দিতে পারি। যারা বলছে তিনি আসবে, তারা শুধুমাত্র খুনি হাসিনাকে ব্যবহার করছে, ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে সরকার একটা বেকায়দায় পড়ুক, বাংলাদেশে আবার একটা মব কালচার চলে আসুক, অস্থিতিশীল পরিবেশ চলে আসুক। কিন্তু আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বললাম, এই সরকারের প্রধানমন্ত্রী খুব দূরদর্শী এবং খুব ঠান্ডা মাথায় সরকার পরিচালনা করছেন। তিনি হুটহাট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং এই সরকারকে বেকায়দায় পেলে
এই সরকারকে উৎখাত করে বাংলাদেশে ভিন্ন কিছু চিন্তা করা, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য রাজনীতিক না। আমরা বলেছি যে 5ই আগস্টের আগে যে রাজনীতি ছিল, আমরা কথায় কথায় শুধু সরকার উৎখাত করব, সেই রাজনীতি থেকে আমরা ফিরে এসেছি। সত্যিকার অর্থে কি আমরা ফিরে এসেছি? আমরা সরকারকে সহযোগিতা করব এই 5 বছর। আমার জন অধিকার পার্টি যদি ভালো করে, মানুষ আমাকে ভোট দিবে, আমি সরকারের ক্ষমতায় যাব। আমরা এই রাজনীতির কথা বলেছি জুলাই আগস্টে। এখন এই রাজনীতির কথা বলে যারা জুলাই আগস্ট সংগঠিত করেছে, তারা যদি এখন আবার বলে মিনিটে মিনিটে সরকারকে উৎখাত করে দিবে, সরকারকে উৎখাত করে দিলে কি হবে? আপনি ক্ষমতায় যেতে পারবেন? আপনার 5% মাইন্ডেড আছে? তাহলে কি হবে বাংলাদেশে? তার মানে আপনি বাংলাদেশকে ওন করেন না, আপনি ক্ষমতার জন্য যা ইচ্ছে তা করতে পারেন। এটা তাহলে তো খুনি হাসিনা আর তারা তো একই হয়ে গেল। যারা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না, যারা দেশপ্রেমিক না, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে এখন, এই সদ্য মাত্র ভোট হয়েছিল, এখনো হাতের কালিও শুকায় নাই, এর মধ্যে যারা সরকার পতনের ডাক দেয়, তারা কি দেশপ্রেমিক? তারা ক্ষমতা লোভী, তারা একটা প্রতারক, তারা বারবার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চায়। আমি মনে করি মানুষ এটা এখন বুঝে গেছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন যে আন্দোলনকে ধরেন শতভাগ স্বতঃস্ফূর্ত যদি কোনো আন্দোলন হয়, প্রত্যেকটা আন্দোলনেই সরকার কেন পতন হবে, আপনি আমাকে এটা বুঝাতে হবে। একটা সমস্যা সৃষ্টি হয়েছে, ধরুন এই রাস্তাটা ভাঙ্গা, এখন আমি যদি বলি এই রাস্তাটা এখন যদি ঠিক না হয়, কালকে থেকে সরকার পতন আন্দোলন, এটা কোন সভ্য পৃথিবীর কোন দেশে আছে? আবার আপনি কথায় কথায় বলবেন আমরা 5ই আগস্টের শিক্ষা নিয়েছি, আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করি। জুলাই আন্দোলনের স্পিরিটটা কি? নির্বাচিত সরকারকে সহযোগিতা করা, সরকারের যুক্তি সমালোচনা করা, সরকারের উন্নয়নমূলক কাজে বিরোধী দল সহযোগিতা করা, এটাই হচ্ছে জুলাই শিক্ষা, আগস্টের শিক্ষা। তা আপনি তো ভাই সেই শিক্ষাতে নাই, আপনি বিক্রি করছেন কেন জুলাই আগস্ট? একটা দল দেখতেন না মুক্তিযুদ্ধে বিক্রি করে মুক্তিযুদ্ধের কথা বলে ন্যূনতম মুক্তিযুদ্ধ ধারণ করতো না, ওই দলের মধ্যেই রাজাকাররা ছিল। সুতরাং এই এখন যারা এই কথাগুলো বলছে, তাদের মধ্যেই জুলাই বিক্রেতারা আছে, তাদের মধ্যেই জুলাইয়ের রাজাকাররা আছে। তো তারা তো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এখন যদি তারা এই ধারার রাজনীতি করে, জুলাই বিক্রি করে, স্ট্যান্ডবাজি করে, আগামী নির্বাচনেও তারা প্রত্যাখ্যিত হবে, আমি আপনাকে বলে দিলাম। যদি তারা না শুধরায়, এখনো তাদের সময় আছে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা, সরকারের যুক্তির সমালোচনা করা। এটা না করে যদি কথায় কথায় যদি তারা সরকার পতনের ডাক দেয়, আমি মনে করি খুব সুখকর হবে। এটা আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে পারি। অসংখ্য ধন্যবাদ ইসমাইল সম্রাট আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানে। দেখুন আপা, আমার শেষ বক্তব্য হচ্ছে, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছিল, বাংলাদেশে শিক্ষার নামের যে সিন্ডিকেট ছিল গত 17-18 বছর, এই অন্তর্বর্তী সরকারের সময়ও একই সিন্ডিকেট ছিল। তো এই সরকার সেই সিন্ডিকেটে হাত দিচ্ছে, এসানুলক মিলন চেষ্টা করছে যে বাংলাদেশে শিক্ষার সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন করার জন্য, বাংলাদেশে মেধার মূল্যায়ন করার জন্য এই সরকার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদেরকে বলবো যে কথায় কথায় অন্যের পাদে পা না দিয়ে, যে সমস্যা হয় সেই সমস্যার যুক্তি সমাধানের আমরা পথ খুঁজে নেব। মন্ত্রী কিন্তু বারবার বলেছে প্রয়োজনে আমি 2টা পরীক্ষা আবার নিব, 3টা পরীক্ষা আবার নিব। এই কথা বলার পরে আর কোনো কথা থাকতে পারে? আমি যদি একজন শিক্ষার্থী হই, আমি সাপারার, আমি বন্যার মধ্যে পরীক্ষা দিয়েছি, আমার মন্ত্রী বলেছে যে ভাই তুমি বন্যার মধ্যে পরীক্ষা দিয়েছো গলা সমান পানিতে, তোমার যদি প্রয়োজন হয় আমি এই পরীক্ষাটা আবার নেব। কেন নেব? আমরা শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করেছে, এরাই করবে। তো সেই পথ থেকে আমি যদি ফিরে এসে বলি যে না আমার পরীক্ষা, তাহলে তো ভাই ভিন্ন কোনো উদ্দেশ্য সেখানে কাজ করে। স্পষ্ট ভাষায় বলে দিতে হবে যে না, আমার পড়ালেখা করার উদ্দেশ্য না, আমার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য না, আমার সরকার পতনের উদ্দেশ্য মন্ত্রীর পদত্যাগ উদ্দেশ্য। মন্ত্রীর পদত্যাগ, এই কথাটা কেন বলবে শিক্ষার্থীরা? তারা যে সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধান চাইবে। এই মন্ত্রীর পদত্যাগ হলে আরেকটা মন্ত্রী আসবে না, সেই মন্ত্রীকে অটো পাস দিবে, সেই মন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন করবে। এটা কি কোনো, আমি মনে করি আমার শিক্ষার্থীরা যথেষ্ট স্মার্ট, এবং তারা এই জেনজির ব্লাড, আমি মনে করি সারা বিশ্বে তারা যে পরিমাণে স্মার্টনেসের পরিচয় দিয়েছিল জুলাই আগস্টে, তারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ভুলভাবে না গিয়ে তারা স্মার্টনেসের পরিচয় দিবে। তারা সত্যিকার অর্থে জেনজি, এটা তারা আমি মনে করি বিশ্বের যে জেনারেশন, সেই জেনারেশনের সাথে তারা হাতে হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে তারা বাংলাদেশ থেকে চলবে। আমি এই বিশ্বাস রাখি আমার শিক্ষার্থীদের উপর, যে সত্যিকার অর্থে তারা অন্য কোনো দিকে না গিয়ে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা সমাধানের পথ তারা খুঁজে নেবে। এবং সমস্যা, আপনার যদি হাতে ব্যথা হয়, আপনি হাতে চিকিৎসা করবেন নাকি বলবেন যে আমি হাতটা কেটে ফেলবো? কোনটা? অবশ্যই চিকিৎসা করবে। আপনি চিকিৎসা করবেন, আমিও চিকিৎসা করবো। আমরা চিকিৎসা করি, আমরা মন্ত্রীর পদত্যাগ মানি তো হাতটা কেটে ফেলবো। হাতটা কেটে ফেললে আপনি কি করবেন?
তো এটা আমি মনে করি আমার স্টুডেন্টরা বুঝতে সক্ষম হয়েছিল, এবং তারা দেখেন আপনি গতকালকে তারা পরীক্ষাও দিয়েছিল। পরীক্ষার পরে বেশ কিছু জায়গায় কিছু উচ্ছৃঙ্খল যারা ছিল তারা, তাদের মধ্য থেকে, আমি শিক্ষার্থীদেরকে দোষারোপ করব না, শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা কিন্তু বলেছে, তাদের মধ্য থেকেই বলেছে বক্তব্যের মধ্য দিয়ে যে আমরা ওদেরকে চিনি না, ওরা কেন গাড়ি ভাঙচুর করবে, পুলিশের গায়ে হাত দিবে, ওরা কেন মব সৃষ্টি করবে, ওরা শিক্ষার্থী হতে পারে না। অর্থাৎ আন্দোলনেরই দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে না আমরা এটা চাই না, আমরা পরীক্ষা চাই, আমাদের 1 দফা দাবিও নেই, আমাদের 6 দফা দাবি। ঠিক আছে, তাদের সব দাবি মেনে নেওয়া হবে যদি সেটা যৌক্তিক হয়, যদি সেটা শিক্ষার উন্নয়ন হয়। প্রয়োজনে এই দুটো পরীক্ষা কেন, পুরো পরীক্ষা আবার নিলে সরকারের কোনো অসুবিধা নেই, যদি সেখানে শিক্ষার্থীরা উপকৃত হবে। এই সরকার তো শিক্ষার্থী বান্ধব, এই সরকার শিক্ষা বান্ধব, এই সরকার গণতান্ত্রিক সরকার। এই সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, সেটা আপনি সংসদে আলোচনার পরে আমি মনে করি যারা এটা নিয়ে কথা বলছেন তারা আসলে ন্যূনতম গণতন্ত্র ধারণ করে না, ন্যূনতম শিষ্টাচার ধারণ করে না। যে একটা ছোট্ট ইস্যুকে নিয়ে এই ঘন্টার পর ঘন্টা বাংলাদেশের এই সংসদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি মনে করি এটা সর্বপ্রথম। তো সেটাকে আমরা রেসপেক্ট করতে হবে। আমাদের মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করবে? এখন শিক্ষার্থীরা যদি বলে যে মন্ত্রী আমাদের পায়ে ধরে মাপ চাইবে, তো সেটা যদি তাদের যদি সম্মান হয়, ছেলে অপরাধ করেছে, ছেলে যদি বলে না আমার বাবা জনসমক্ষে আমার পায়ে ধরে মাপ চাবে, তো এটা তো একই বিষয় হয়ে গেল। শিক্ষকরা তো বাবার সমতুল্য। তো শিক্ষার্থীরা যদি সেটাও বলে, আমি জানি না শিক্ষামন্ত্রী কি বলবেন। তো এটা আসলে আমি মনে করি শিক্ষার্থীরা যথেষ্ট স্মার্ট এবং তারা তাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে দিবে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই জুলাই আন্দোলনের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, যে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়েছে, শিক্ষার্থীরা আমি মনে করি আবার পড়ার টেবিলে যাবে। তারা স্লোগান দিয়েছিল কোটা না মেধা, সত্যিকার অর্থে তারা মেধার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনায় তারা যোগ্যতার অবদান রাখবে আমি মনে করি।